দিয়ে এগিয়ে দেন। আমার অনেকদিন ইচ্ছা ছিল একবার গণেশপুরে এসে সবার সঙ্গে দেখা করার। গৌরীদা আমাদের জেলা প্রেসিডেন্ট সেই সুযোগ করে দিয়েছেন আজকে আপনাদের সঙ্গে দেখা করার, গ্রামে আসার। তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সোজা এখন আসি যে ব্যারাকপুর থেকে 4-5 ঘন্টা গাড়িতে করে, তো হোটেলে এলাম। তো বলছে বসবো না, বসবো না, সোজা সন্ধ্যা হয়ে আছে, গ্রামের লোকের সঙ্গে দেখা করবো। আজকে আপনাদের গ্রামে এলাম, দেখলাম রাস্তাঘাট ভাঙা আছে, সমস্যা আরো আছে। তো এমএলএ বলেছেন গৌরীদা যে রাস্তা বানিয়ে দেবেন। আমি এর আগেও এসেছি, ওনাদের গ্রামের দিকে গেছি, সেখানে উনি রাস্তা বানিয়েছেন, ফুটপাথ বানিয়েছেন, উদ্বোধন করেছেন। আর এই ধরনের গ্রামীণ অনুষ্ঠানে পুরস্কার বিতরণী পুজোতেও দেখেছি। আজকে সেই সুযোগটা হয়েছে আপনাদের। এর আগে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ বা মুর্শিদাবাদ মিউনিসিপালিটির নির্বাচনে এসেছি প্রচার করতে, কিন্তু আপনাদের গ্রামে আসা হয়নি। একটি বড় গ্রাম, সুন্দর, মোড়ে মোড়ে দেখলাম বিভিন্ন দেবী দেবতার মন্দির সুন্দর করে রেখেছিলাম। সাধারণ গ্রামে চাষিবাসী মানুষ যেরকম আমরা থাকি, গরু ছাগল পশু পাখি নিয়ে একসঙ্গে বেঁচে যায়, তারা আমাদের পরিবারের অঙ্গ। এখানে দেখুন গ্রামের মধ্যে সে সব আছে, একটি সুন্দর আন্তরিক পরিবেশ। তো ভাষণ দেওয়ার কোনো কিছু নাই, কিন্তু এই যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়েছে আজকে, আমাদের যে ছেলেমেয়েরা গ্রামে থেকে অল্প সুবিধার মধ্যে পড়াশোনা করেছে, পাস করছে, বড় হচ্ছে, ভালো রেজাল্ট করছে, তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য আজকে আয়োজন করা হয়েছে। অনেকে অনেক কিছু প্রাইজ দেয়, খাতা পত্র বই দেয়, দেবেও, কিন্তু মানুষের জীবনে বড় হতে গেলে যে প্রেরণা চাই, মনের মধ্যে যে উৎসাহ আত্মবিশ্বাস চাই, সেটা টাকা পয়সা দিয়ে বই দিয়ে করা যায় না। সেটা আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে করতে হবে। আর সেই আদর্শ আমাদের গীতাতে আছে। আপনারা জানেন মহাভারতের যুদ্ধ যখন হচ্ছিল, একদিকে হাজার হাজার সেনা, কৌরব পক্ষ 18 অক্ষৌহিনী সেনা, আর তার অর্ধেক সেনা নিয়ে পাণ্ডবরা লড়ছিলেন, পঞ্চ পাণ্ডব। আর তার মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন ছিলেন। যেমন তার মনে হতে পারত যে এতজনের সঙ্গে কি করে লড়াই করবো, আমরা জিততেই পারবো না। আর সব বড় বড় সুরবীর, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ থেকে আরম্ভ করে ওদের মামা শল্য পর্যন্ত চলে গেছেন ওদিকে, কর্ণের রথের সারথি হয়েছিলেন। তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কর্ণ, এরা যেমন ছিলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম পিতামহ, যত বড় বড় বীর সব ওইদিকে বিরুদ্ধে। তাহলে কি করে জিতবে? তো অর্জুন কিন্তু মনের জোর হারাননি। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ যে গোপেদের বাড়িতে বড় হয়েছিল, এরকম সাধারণ গ্রামের লোকের সঙ্গে বড় হয়েছিলেন, গরু চড়িয়েছিলেন, বনে জঙ্গলে ঘুরেছিলেন, সেই শ্রীকৃষ্ণ তার সামনে ছিলেন সারথী হিসেবে। তো শ্রীকৃষ্ণের প্রেরণাতে তিনি লড়াই করছেন। তিনি প্রথম কর্ণ, দ্রোণ, কৃপাচার্য, দ্রোণ এদেরকে দেখে হতাশ হয়ে গেছিলেন। কেন? যে কার সঙ্গে লড়তে এসছি আমি? এই তো পিতামহ ভীষ্ম ঠাকুরদা, যার কোলে বড় হয়েছে, খেলাধুলা করে, তাকে মারতে হয়। এই তো দ্রোণাচার্য, যিনি আমাকে হাত ধরে অস্ত্রবিদ্যা শিখিয়েছেন, ধনুর্বিদ্যা শিখিয়েছেন, তাকে মারতে হবে। তারপরে কৃপাচার্য থেকে আরম্ভ করে সেই অশ্বত্থামা, গুরুপুত্র, বন্ধু, এ সমস্ত মানুষ যারা একসঙ্গে বড় হয়েছি, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কেন? রাজত্বের জন্য, ক্ষমতার জন্য। বলছে আমি যুদ্ধ করব না, আমি ধনুষ বাণ রেখে দিয়েছি। রেখে দিলেন উনি। তো শ্রীকৃষ্ণ দেখলেন এরা যাদের দেখে অর্জুন মুহ্যমান হয়ে যাচ্ছে, তারা সব পাপী, দুরাচারী, দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন, অত্যাচারী, ধর্ম বিরোধীরা, অধর্মের সঙ্গে আছে। দুর্যোধন হচ্ছে অধর্মের, অত্যাচারের প্রতীক, তার সঙ্গে আছেন। সেই জন্য এদের মারতে হবে, নাহলে এখানে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে কি করে? যুধিষ্ঠিরের নেতৃত্বে। ভগবান যুধিষ্ঠির হচ্ছে ধর্মপুত্র, ধর্মের তিনি হচ্ছেন প্রতীক। তার নেতৃত্বে যে রাজত্ব হবে, তা মানুষ সেখানে শান্তিতে সুখে থাকবে, ধর্মরাজ্য হবে। তো তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, দেখো ভাই, কেউ নিজের পরের আপন পর হয় না। এখানে এসেছি, কারো পরিবারে জন্মেছি, কিন্তু আমরা সব আত্মা, আমরা ভগবানের অংশ এসেছি এখানে। আর
ভালো কাজ বড় কাজ করার জন্য এসেছি, ধর্ম প্রতিষ্ঠার জন্য এসেছি। তুমিও ভগবানের আশীর্বাদ পেয়েছো, এত অস্ত্র শস্ত্র শিখেছ কিসের জন্য? এই লোকগুলো যদি না মারো তাহলে ধর্মের অত্যাচার হবে, এখানে মহিলাদের সম্মান থাকবে না, দরিদ্র দুর্বল সে বাঁচতে পারবে না, অত্যাচারে লুটপাট হবে যেমন করছে দুর্যোধন। সেই জন্য যুদ্ধ করতাম, আর তুমি পারবে জিততে, চলো লড়াই করো। তাকে বলে কয়ে উদাহরণ দিয়ে তাও তার মনে জোর আসছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন এই তো খুব ঘাবড়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। তখন তাকে বিশ্বরূপ দেখিয়েছে। বিশ্বরূপ মানে সারা ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে আছে, ক্ষণিকে লয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। উনি বলছেন তুমি কাকে কি বলছো? দেখেছো সব আমি সব সৃষ্টি করছি, ধ্বংস করছি। তুমি মারারও কেউ নাই, তুমি বাঁচাবারও কেউ না, তুমি হারারও কেউ না, তুমি জেতারও কেউ নয়, আমি সব করব, তুমি খালি সামনে থাকো। তোমার নাম হবে কে জিতেছে, অর্জুন জিতেছে, কে মেরেছে, অর্জুন মেরেছে, এইটা লোকে দেখবে। মারবো তো আমি। তাকে দেখালেন হাজার হাজার সেনা মরে পড়ে আছে, যুদ্ধ শুরুই হয়নি। অর্জুন বলে বাবরে তো বিরাট ব্যাপার। তো উনি জানতেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু যেহেতু ওনার সঙ্গে মেলামেশা করেন ভাইয়ের মতো, বন্ধুর মতো, ও ভুলেই যায় মাঝে মধ্যে, বাড়ির লোক মনে করে। তো তোমাকে খুব অন্যায় হয়ে গেছে, আপনাকে আমি বুঝতে পারিনি, সত্যি তো আপনার ইচ্ছায় পৃথিবী ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, আর আপনাকে আমি কি বোঝাচ্ছি, ভুল হয়ে গেছে, মাফ করুন বলে সে তীর ধনুক ধরে উঠে দাঁড়ালো, লড়াই করলো। আর আপনারা জানেন অনেকে মহাভারতের সিরিয়াল দেখেছেন, যারা পড়েছেন, সবাই পড়েন, আজকাল সময় নেই, টিভিতে বহু সিরিয়াল চলছে, পুরো মহাভারত হয়েছে, পুরো রামায়ণ হয়েছে। তখন সব এই বাচ্চারা জন্মায়নি অনেকে, এখনো দেখা যায়, সবকিছু ইউটিউবে পাওয়া যায়। ছেলে মেয়েদের দেখানোর দরকার আছে রামায়ণ মহাভারত কি, কেন। ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই হয়েছিল, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই হয়েছিল, রামায়ণে তাই, মহাভারতে তাই। ভগবান রামচন্দ্র রামরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, গরিবদেরকে, দুর্বলদেরকে তাদেরকে সম্মান দিয়ে প্রতিষ্ঠা করেছেন, বন জঙ্গলের মানুষকে নিয়ে সম্মান দিয়েছেন। ঠিক সেরকম মহাভারতের যুদ্ধে ধর্মপুত্র যুধিষ্ঠিরের নেতৃত্বে লড়াই হয়েছিল ধর্ম প্রতিষ্ঠার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সঙ্গে। তো তারপরে অর্জুন যুদ্ধ করেন, এবং আমরা জানি অর্জুন এবং পঞ্চ পাণ্ডব যুদ্ধে জয় করেন, রাজত্ব করেন, অনেক বছর ধর্ম প্রতিষ্ঠা করেন। তারপরে তারা আবার চলে যান স্বর্গ আরোহণ করেন, হেঁটে হেঁটে হিমালয়ে চলে যান। তো সেই যে প্রেরণা পেয়েছিলেন সেটা গীতার থেকে পেয়েছিলেন। সেটা গীতা খালি যুদ্ধ করার জন্য নয়, জীবনে যুদ্ধ করে বড় হওয়ার জন্য আর শিক্ষা দেয়। অস্ত্র শস্ত্র যুদ্ধক্ষেত্রে ছিল বলে সেখানে গীতা বলেছে। অনেকে ভাবে গীতা তো আমার ধর্মগ্রন্থ, তার মধ্যে আমার এই মারামারি যুদ্ধক্ষেত্র কেন? আরে যুদ্ধক্ষেত্রেই গীতার জন্ম হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেননি ভাই এই যুদ্ধ বুদ্ধ ছেড়ে দাও, যা করছো করো, তোমরা নাও, কি ঝামেলা, আমরা এই কদিন চাষবাস করে খাবো, তারপরে যা হবার হবে। এই যুদ্ধ না করে চলো একটা প্যান্ডেল খাটিয়ে হরিনাম করি। উনি প্যান্ডেল খাটিয়ে হরিনাম করেননি, কারণ এক সময় সারা দেশে হরিনাম হতো, এখন গুটিয়ে গেছে। হরিনাম তাড়া করলে চারজন দুষ্কৃতকারী খোল কীর্তন নিয়ে পালিয়ে যায় আমরা। কারণ সেই যুদ্ধ, সেই ধর্মকে বাঁচাবার জন্য শক্তি চাই, অর্জুনের মতো গান্ডীব চাই, অস্ত্রশস্ত্র চাই, সেটা নাই আমাদের কাছে। সেটা আমাদের দেশ এখন তৈরি করছে, কারণ বিভিন্ন দেশের আক্রমণকারীরা আমাদের দেশের উপরে আক্রমণ করেছে। আমাদের দেশকে 10টা টুকরো করে ভাগ করেছে, পাকিস্তান, বাংলাদেশ, ব্রহ্মদেশ, এসব হয়েছে না, আফগানিস্তান, শ্রীলঙ্কা, সব আমাদের দেশে ছিল। বিদেশিরা, শত্রুরা এসে আক্রমণকারীরা আমাদের দেশকে পরাধীন করেছে, হারিয়েছে, দিয়ে টুকরো টুকরো করেছে। আমাদের দেশের হিন্দুদেরকে ধর্মান্তরিত করে বিভিন্ন ধর্মে করেছে, দেশটাকে টুকরো করেছে। তো আমরা যদি শক্তিশালী না হই তাহলে আবার দেশ টুকরো হবে। খালি দেশ টুকরো হবে না, বাংলাদেশে যেমন হাজার হাজার মহিলার উপরে অত্যাচার করা হয়েছে, তাদের সম্মান নষ্ট করা হয়েছে, হাজার হাজার লোককে কেটে ফেলা হয়েছে, কারণ তারা হিন্দু ছিল। সেই জন্য আমাদের সমাজকে রক্ষা করার জন্য আমাদের ধর্মগ্রন্থ জানতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। সব ধর্মের লোকেরা তাদের ছেলে মেয়েদের শেখায়, ট্রেনিং দেয়। আমাদের ছেলে মেয়েদের শেখাতে হবে। খালি মন্দিরে গেলে ঘন্টা বাজালে হবে না। আমাদের ধর্ম কি, গীতায় কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কেন যুদ্ধক্ষেত্রে উনি বলেছিলেন, কেন অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন? কারণ অন্যায়ের বিরুদ্ধে, ধর্ম প্রতিষ্ঠার জন্য, দুষ্কৃতকারী অন্যায়কারীদেরকে হত্যা করে ন্যায়, নীতি আর শান্তি প্রতিষ্ঠার জন্য। সেটা হচ্ছে গীতা। সেজন্য সৎভাবে, সফলভাবে বাঁচতে হলে কিভাবে বাঁচতে হয়, জীবনে কিভাবে লড়াই করে বড় হতে হয়,
সেটা ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েদের শেখাতে হবে। তাই আপনাদের প্রত্যেক বাড়িতে যাতে গীতা পৌঁছে যায়, এখানকার সমস্ত যারা পাস করেছে ছেলে মেয়েরা তাদের ডাকা হয়েছে, তাদের হাতে বাংলা গীতা দেওয়া হবে। সেই গীতা সহজ সরলভাবে ব্যাখ্যা করা আছে, যে খালি অক্ষর জ্ঞান আছে সেও পড়ে পড়ে বুঝতে পারবে। ওটার মাথায় ঠেকিয়ে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিলে কোনো পুণ্য হবে না। যদি পড়েন তাহলে মনের মধ্যে জোর আসবে। পরিবারে, সমাজে, চাকরি ক্ষেত্রে, ব্যবসায় যা যা জটিলতা আছে সেটা আমরা দূর করতে পারবো। যা যা সমস্যা আসছে সেটা দূর করতে পারবো। ছেলে মেয়েরা ছিলেন এপিজে আব্দুল কালাম, মুসলমান বাড়ির ছেলে, তিনি বড় হয়েছিলেন, তিনি গীতা নিয়মিত পড়তেন, কারণ প্রেরণা পাওয়া যায় গীতা থেকে, উৎসাহ পাওয়া যায়। তো সেই আমাদের ছেলেমেয়েরা সেই প্রেরণা পাক, উৎসাহ পাক, নিজের জীবনে বড় হোক, সফল হোক, তার জন্য আমরা গীতা দিচ্ছি। তারা যদি একটা দুটো শ্লোক পড়ে, রোজ যদি একটা শ্লোক কেউ পড়ে বা 5টা শ্লোক কেউ পড়ে, রোজ যখন সময় পাবেন, ওই স্নান করে তিলক লাগিয়ে গীতা পড়তে এরকম কথা নেই, সকালবেলা উঠেও পড়তে পারে। কাজকর্ম করে এসে সন্ধ্যাবেলা বাড়ি এসে হাত মুখ ধুয়ে বসে 5টা শ্লোক তার ব্যাখ্যা পড়লেন, বাড়ির সবাইকে নিয়ে বসলেন, তাহলে দেখবেন বাড়ির পরিবেশ ভালো হয়ে যাবে, ছেলে মেয়েদের মধ্যে পরিবর্তন হবে, তারাও সচ্চরিত্র হবে, লড়াই করবে, সুশৃঙ্খল হবে, নাহলে ঝগড়া করবে, গাঁজা খাবে, মদ খাবে, মারপিট করবে, জেলে যাবে, আর শেষে ওই অ্যাক্সিডেন্টের কাজের করে জীবনটা কাটিয়ে দেবে। এরকম ছেলেপুলে চাই না আমরা। ঠিক আছে, আমরা পড়াশোনা করতে পাইনি, বড়রা শিক্ষা পাইনি, বাপের জমি চাষ করে খাচ্ছি, লেবার খাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা বড় হোক। আমরা দেখতে পাচ্ছি তো, আব্দুল কালামের কথা বললাম, সেই রামেশ্বরম গেছিলাম আমি, তামিলনাড়ুতে, গরিব একটা জেলের বাড়ির ছেলে, বাড়ির লোক পড়তে যেত না, লুকিয়ে এসে মাচার উপরে লুকিয়ে বসতো আর ওখানে পড়াশোনা করতো, দিয়ে কত বড় সায়েন্টিস্ট হয়ে গেল, মিসাইল ম্যান। আজকে আমাদের দেশ 13,000 কিলোমিটার যাবে মিসাইল তৈরি করেছে, তিনি তৈরি করেছিলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরে থাকতেন, ঝোপড়ি, গরিব বাড়ি, মা বাড়িতে অন্যের বাড়ি কাজ করতেন, অনেকগুলো ভাই বোন ছিল, একটা ঘরের মধ্যে রান্না করতো, মায়ের চোখের জল ধোঁয়াতে এরাও ওখানে পড়তো, আজকে প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের দেশের রাষ্ট্রপতি বর্তমান শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উড়িষ্যা একটা গ্রামের মেয়ে, আমি সেই গ্রামে গেছিলাম আমাদের অনেক ছেলেপুলেদেরকে নিয়ে দেখাতে। যশপুর বলে জায়গা আছে, জঙ্গলের মধ্যে গ্রাম, আমাদের এখানে ঝাড়গ্রাম মেদিনীপুরে এরকম আছে জঙ্গলমহল, সেই জঙ্গলের মধ্যে গ্রাম, সেখানে কেউ পড়াশোনা করে না। তিনি সেই গ্রাম থেকে প্রথম 30 কিলোমিটার দূরে কলেজ যেতেন, যশপুরের টাউনে গিয়ে পড়াশোনা করে প্রথম গ্রাজুয়েট হয়েছেন, চাকরি করেছেন, তারপরে পঞ্চায়েত হয়েছেন, এমএলএ, মন্ত্রী, রাজ্যপাল, আজকে রাষ্ট্রপতি হয়েছে। সাঁওতাল বাড়ির মেয়ে, আমাদের এখানে অনেক আদিবাসী ভাই বোন আছেন, গরিব সাঁওতাল, মদ খেয়ে পড়ে থাকে, লেখাপড়া করে না, ছেলে মেয়েদের পাঠায় না স্কুলে, তাদের মধ্যে পরিবর্তন হয়। আর সেই যে হয়, তাহলে একজন আদিবাসী বাড়ির মেয়েও রাষ্ট্রপতি হতে পারে। বিদেশে সেই সাহেবদের সঙ্গে গিয়ে বৈঠক করছেন উনি। আমরা কালো হতে পারি, জ্ঞানে গম্ভীরে পিছিয়ে নেই, তাদের চেয়ে এগিয়ে আছি, সেটা আমরা দেখিয়েছি। উড়িষ্যায় একজন মুখ্যমন্ত্রী হলেন, তিনিও সেই আদিবাসী পরিবার থেকে আসেন। তো আজ মানুষের মনের মধ্যে যদি প্রেরণা জাগানো যায়, সেই যদি লড়াই করে, পরিশ্রম করে বড় হতে পারে, সবকিছু করতে পারে, আমাদের দেশের বহু মানুষ করে দেখিয়েছেন। সেই জন্য আপনারা গ্রামে থাকেন, গরিব, চাষ করে খান বলে ভাবার দরকার নেই। ছেলে মেয়েকে উৎসাহ দিতে হবে যে তোকে পড়াশোনা করতে হবে, তোকে বড় হতে হবে, অনেক বড় হতে হবে। এখান থেকে বহু মানুষ গিয়ে অন্য জায়গায় বড় হয়েছেন, অনেক বড় কাজ করছেন। মুর্শিদাবাদের ছেলেমেয়েরা আমি জানি, কলকাতা থাকেন, অন্য রাজ্যে, দিল্লিতে থাকেন, বিদেশে থাকেন। তো আমাদের বাড়ির ছেলেমেয়েরাও হতে পারে, তাদের পড়াশোনা করাতে হবে, তাদের সঙ্গে সাহস দিতে হবে, উৎসাহ দিতে হবে, খাতা, বই, কলম, জামা কাপড় দিতে হবে, কারণ তারাই আমাদের মূলধন। তারা বড় হলে আমরা সুখেও থাকবো, সম্মানও পাবো যে আমার ছেলে এরকম হয়েছে, মেয়ে এরকম হয়েছে। আজকাল মেয়েরাও তো চাকরি বাকরি করছে না, শুধু পুলিশে যাচ্ছে, মিলিটারিতে যাচ্ছে, বিমান চালাচ্ছে, ট্যাঙ্ক চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, বিএসএফ এর হয়ে দেশের সীমায় পাহারা দিচ্ছে, মেয়েরা সব করছে আজকে। তো সেখানে ছেলে মেয়ে পার্থক্য কিছু নেই। এখন তো মেয়েরা ভালো রেজাল্ট করছে। আগে আমি জানতাম কলকাতা ছেলেমেয়েরা ভালো পড়াশোনায়, তারা ফার্স্ট সেকেন্ড হয়, বোর্ডে ফার্স্ট হয়। এখন আর কলকাতা ছেলেমেয়েরা চান্স পায় না, এখন জেলার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে। প্রত্যেকবার দেখুন মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি রেজাল্ট হলে দেখবেন আমাদের গ্রামের, মহকুমার, জেলা শহরে, যেখানে একটু টিউশন ভালো, মাস্টারমশাই ভালো আছেন, তারা সেখানে বোর্ডের 1 থেকে 10-এর মধ্যে থাকছে গিয়ে। কলকাতা ছেলেরা পাচ্ছে না, কারণ গ্রামের ছেলেমেয়েরা আজকাল পরিশ্রম করে বড় হতে হবে, মনের মধ্যে ইচ্ছা জেগেছে, বাবা মাও সচেতন হয়েছেন, পড়াশোনা করাচ্ছেন, ফলে এই গরিব গ্রামগঞ্জের ছেলেমেয়েরাও আজকাল অনেক এগিয়ে যাচ্ছে।
খেলাধুলো, পড়াশোনা সবকিছু এগিয়ে যাচ্ছে। আপনারও গণেশপুরের মানুষ, এত বড় গ্রাম, এখানকার ছেলে মেয়েরা, এত ছেলে মেয়ে দূরে দূরে স্কুলে গিয়ে পড়ছে, আপনারা তাদের উৎসাহ দিন, পড়াশোনায় সাহায্য করুন, যেন এই গ্রামগঞ্জে থেকেও ভালো ছেলে মেয়ে পড়াশোনা করে বড় হতে পারে, এই আশা রেখে আমাদের প্রণব বাবু তো বীরভূমের লোক ছিলেন, আপনারা এখান থেকে এমপি হতেন জঙ্গিপুর থেকে, তিনিও তো ওখানে একটা গ্রামের মানুষ ছিলেন, তিনি এইভাবে পড়েছেন। তখন তো সেই 90 বছর আগে, তখন তো স্কুল কলেজ এত ভালো ছিল না, তিনিও পড়াশোনা করে দেখুন দেশের রাষ্ট্রপতি হয়েছেন। দুনিয়া গ্রামগঞ্জের ছেলেরাই উন্নতি করে, তারাই পরিশ্রম করে, তারাই কষ্ট করে, একটু পান্তা খেয়ে একটু মুড়ি খেয়ে তারা বড় হয়েছে। আমিও খুব গ্রাম থেকে এসেছি, ঝাড়গ্রামে একদম জঙ্গলমহল থেকে, আর একেবারে এরকম চাষার বাড়ির ছেলে। আমাদের বাড়িতেও গরু, ছাগল, মোষ ছোটবেলা থেকে দেখে বড় হয়ে দুধ খেয়ে বড় হয়েছে। আমিও আজকে মানুষ আমাকে সম্মান দিয়েছে, আমাকে পার্টি রাজ্যের সভাপতি করেছে, এমএলএ হয়েছি, এমপি হয়েছি। তো কি করে হয়েছে? কষ্ট করে, পরিশ্রম করে মানুষকে জীবনে বড় হোক না, আমাদের ছেলেমেয়েরা বড় হোক, এগিয়ে যাক। সেই জন্য আজকে তাদের হাতে আমরা গীতা তুলে দেবো, যাতে গীতার প্রেরণাতে তারা জীবনে সফল হয়। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আর আমরাও সবাই সঙ্গে থাকবো। এই গ্রামের উন্নতি হোক, গ্রামের ছেলেমেয়েদের উন্নতি হোক, এটা আমরা চাই। সবাই ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা রইল। আবার ইচ্ছা থাকলো এখানে আসা, আমি আশা করবো এই ছেলেমেয়েরা বড় হবে। সবাইকে ধন্যবাদ।